জুলাই সনদ নিয়ে কি আপনারা সরকারকে অবিশ্বাস করেন? আপনাকে ধন্যবাদ। অবিশ্বাস কিছুটা তৈরি হয়েছে এবং সেটা তৈরি হওয়ার সঙ্গত কারণ সরকারই তৈরি করেছে। এখানে আলোচনাটা দুটো জিনিস, একটা হচ্ছে নির্বাচনের আগের বাস্তবতা, আরেকটা হচ্ছে নির্বাচন পরবর্তী বাস্তবতা। নির্বাচনের আগে আমরা বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে মতামতগুলো দেখেছি। তারা বিভিন্ন সংস্কারের যেটা আপনার সবাই যেটাতে রাজি হয়েছে সেগুলোতেও তারা রাজি হয়নি এবং নোট অফ ডিসেন্ট তাদের ছিল, এবং সেই নোট অফ ডিসেন্ট সহকারেই আপনার আলোচনাটা শেষ হয়েছে। একটা পর্যায়ে আলোচনাটা উঠেছিল যে আমরা যে জুলাই সনদটা করলাম, ঠিক আছে, বিভিন্ন দলের বিভিন্ন বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু এটা এখন আমরা কীভাবে বাস্তবায়ন করব, বাস্তবায়ন পদ্ধতিটা কী হবে। তখন আলোচনাটা এসেছিল যে 90-এর যে 3 দশকের 3 জোটের রূপরেখা, এই 3 জোটের রূপরেখাতে একটা জাদুঘরে শোভা পাওয়ার মতো বিষয়ে পরিণত হয়েছে, আর কোনো কাজে আসে নাই। অর্থাৎ ইমপ্লিমেন্টেশন প্রসেসটা যদি আপনি ঠিক না করেন তাহলে আসলে এটা আগের মতো জিনিস হবে। তখনই আসলো যে ওই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, তারপরে আপনার গণভোট, এবং সেই গণভোটের মধ্যে দিয়ে একটা সংস্কার পরিষদ। এই রোডম্যাপটাতে কিন্তু বিএনপি একমত হয়েছে। নির্বাচনের পূর্বে তাদের ওখানে যিনি প্রতিনিধিত্ব করতেন সালাউদ্দিন আহমদ, তার বিভিন্ন বক্তব্যের মধ্যে গণভোটের পক্ষে অবস্থান এবং গণভোটের রায় কেন সংসদ মানতে বাধ্য থাকবে, এই সমস্ত কথা কিন্তু তারা তখন বলেছেন। পরবর্তীতে যখন আসলো যে গণভোটটা, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, যে গণভোটটা যেহেতু আমাদের সংবিধানের মধ্যে নাই এই মুহূর্তে, কিন্তু আপনাকে একটা গণভোট আয়োজন করতে হচ্ছে, তাহলে কিভাবে করবেন? তখন সালাউদ্দিন আহমেদি এটার জবাব দিয়েছিলেন যে আমাদের সংবিধানে এমন কিছু বলা নাই যে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপিত হলে সেই ইস্যুতে গণভোট করা যাবে না, এমন কোনো বিধিনিষেধ আমাদের সংবিধানে নাই, সুতরাং করা যাবে। তাহলে আমরা কিভাবে করব? আমরা একটা সংবিধানের বাইরে একটা অর্ডার, একটা আদেশ দিয়ে তারপর এটা বাস্তবায়ন করব, যেটা ধরুন আমাদের 70 সালে নির্বাচনের আগে একটা লিগ্যাল ফ্রেম অর্ডার হয়েছিল, এলএফও, এই ধরনের একটা কিছু, সেটারই কিন্তু একটা প্রতিফলন হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। এখন এই আদেশটা যখন আসলো, এই আদেশটা যেহেতু সাংবিধানিক না, একটা অতি সাংবিধানিক বিষয়, মানে এক্সট্রা কনস্টিটিউশনাল, তখন আমরা দাবি করলাম যে এই রাষ্ট্রপতিকে, মানে বর্তমান যিনি রাষ্ট্রপতি, তখন তিনি নৈতিক, রাজনৈতিক এবং আইনি 3 কারণেই এই আদেশটা জারি করতে পারেন না। নৈতিক কারণ তো অবভিয়াসলি এটা ব্যাখ্যা করার কোনো দরকার নাই, মানে আর ব্যাখ্যার অবকাশ রাখে না। রাজনৈতিক কারণেও করতে পারেন না তিনি। আইনি কারণে কেন করতে পারেন না? কারণ আমাদের সংবিধান রাষ্ট্রপতিকে এই ধরনের কোনো আদেশ জারি করার স্কোপ রাখে নাই, বা সেখানে নাই। তিনি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু আদেশ জারি করতে পারেন না। কাজেই যেহেতু এটা ইতিমধ্যে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল জিনিস, সুতরাং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুক, যেভাবে তিনি জুলাই ঘোষণাপত্র সংসদে দক্ষিণ প্লাজার সামনে পড়েছিলেন, সেরকম একটা জিনিস হবে। এটা আমাদের দাবি ছিল। বিএনপি তখন পরিষ্কারভাবে 29 অক্টোবর তাদের স্থায়ী কমিটির মিটিং হয়েছিল 2025 সালের। আপনার মনে থাকবে যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশটা আসলো কিন্তু 13 নভেম্বর। তারা 29 অক্টোবর একটা সংবাদ সম্মেলন, মানে নিজেদের মধ্যে একটা মিটিং করেছে স্থায়ী কমিটি, 30 তারিখ ওই ব্যাপারে একটা সংবাদ সম্মেলন করেছে। সেখানে তারা বলেছেন যে প্রধান উপদেষ্টা বা সরকার এই আদেশ জারি করতে পারবে না। কে করবে? রাষ্ট্রপতিকে আদেশ জারি করতে হবে। কারণ সংবিধানের 152 অনুচ্ছেদের রেফারেন্স দিয়ে তারা বলেছেন যে 152 অনুচ্ছেদ অনুযায়ী তারা, মানে রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন, কারণ আদেশ আইনের মর্যাদা তুল্য। এটা ছিল তাদের বক্তব্য। যদিও আমরা 152 অনুচ্ছেদের যে আদেশ আর এখন যে আদেশটা জারি করা হয়েছে, দুটোর মধ্যে পার্থক্য আছে, কিন্তু এটা ছিল তাদের বক্তব্য। মানে মূল বক্তব্যটা কি? যে রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন, এতে বিএনপির আপত্তি নাই। আচ্ছা, নির্বাচনের পরে আমরা কি শুনলাম সংসদে? যে রাষ্ট্রপতি একটি অবৈধ আদেশ জারি করেছেন। এটা কে বলেছেন? বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। তাহলে এই যে অবস্থান পরিবর্তনে এবং এরপরে আসার পরে তারা কিন্তু এই জুলাই সনদ, গণভোট এইগুলোর সরাসরি বিরোধিতা করে না, তারা সামনে আনে আদেশ জিনিসটাকে। আদেশটা কেন হয় নাই? কারণ আদেশটা হচ্ছে রাষ্ট্রপতি জারি করতে পারেন না, একটা অবৈধ আদেশ, এই কারণে এটা হবে না। এটা হলো তাদের বক্তব্য। কিন্তু তারাই কিন্তু বলেছিলেন যে আদেশটা, আমি যে কথাগুলো আপনাকে বললাম এগুলো সবই পত্রপত্রিকা নিউজ, আপনাদের নিউজের উপর ভিত্তি করে বললাম। তো এই জিনিসটা গেল এখানে, মানে মূল কথা হলো যে তারা নির্বাচনের পরে এসে সম্পূর্ণভাবে তাদের অবস্থান বদলে ফেললো, এবং শুধু জুলাই সনদ বা এই জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা থেকে তারা সরে এসেছে ব্যাপারটা সেরকম না। তাদের যেটা দলীয় ইশতেহার এবং নির্বাচনী প্রতিশ্রুতি, সেখান থেকেও তারা সরে এসেছে। কিভাবে? তাদের 31 দফার 1 নম্বর দফায় বলা ছিল যে সংবিধান সংস্কার কমিশন গঠিত হবে।
তো সেই সংবিধান সংস্কার কমিশনও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে না। তারা এখন বলছে সংবিধান সংশোধনী করা হবে, সংশোধনী কমিটি মানে সংসদীয় যে কমিটি তার মধ্যে দিয়ে করবে। কিন্তু সংবিধান সংস্কার কমিশন যেটা তারা বলেছিল আর এই যে সংশোধনী কমিটি দুটো কিন্তু এক জিনিস না, মানে রাত আর দিন পার্থক্য। এটা আমি আবার সময় পেলে বলবো। মানে মূল জিনিসটা হচ্ছে এই যে অবিশ্বাসের কারণ, কিন্তু আমি যে আপনাকে যে ব্যাকগ্রাউন্ডটা বললাম, এটা বললাম এই কারণে অবিশ্বাসের কারণটা কিন্তু সরকারই তৈরি করেছে, যে তারা যে কথাটা আগে বলেছে সেই কথাটা থেকে সরে এসেছে এবং সরে আসার কারণে একটা ডেডলক তৈরি হয়েছে এবং দুটো ভোট দিয়েছে, যেটা খুব সহজভাবে আপনি একটা সাধারণ বাংলাদেশের নাগরিকের জায়গা থেকে চিন্তা করেন। তিনি যে কোনো একজন সাধারণ নাগরিক বাংলাদেশের, তিনি দুটো ভোট দিয়েছেন 12 তারিখে। একটা ভোটের ফলাফল তিনি পেয়েছেন জাতীয় সংসদ, আরেকটা ভোটের যে ফলাফল সংস্কার পরিষদ গণভোটের ফলাফল সেটা কিন্তু তারা পান নাই। ফলে এখানে একটা মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে। পাশাপাশি এই অবিশ্বাস করার শুধুমাত্র এটা বিরোধী দলের অনুমান ব্যাপারটা তা না, আরেকটা বড় কারণ হচ্ছে অবিশ্বাসের যে এই যে অধ্যাদেশগুলো যেগুলো বাতিল করে দিয়েছে, এগুলো তো সবই গুরুত্বপূর্ণ অধ্যাদেশ। অনেকগুলোর অধ্যাদেশ তাদের নিজের রাজনৈতিক তাদের যে ইশতেহার সেখানে তারা কমিট করে এসেছে, সেগুলোও তারা বাদ করে দিয়েছে। কিছু কিছু অধ্যাদেশ আপনার জুলাই সনদের মধ্যে আছে, সেখানে তাদের নোট অফ ডিসেন্ট নাই। যেমন সুপ্রিম কোর্টের সচিবালয়ের প্রতিষ্ঠা, এটার ব্যাপারে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল না, কিন্তু সেটাও তারা বাদ করে দিয়েছে। পুলিশ সংস্কার কমিশন, তাদের নোট অফ ডিসেন্ট ছিল না। আপনি শুনতে পাচ্ছেন না যে তারা বলছে যে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু এটা বলার পরেও কিন্তু তারা ওই পুলিশ সংস্কার অধ্যাদেশটা মানে কমিশন অধ্যাদেশটা বাতিল করে দিল। এই যে পুলিশ সপ্তাহ হয়ে গেল, সেখানে পুলিশের মূল আর্জটা কিন্তু আমরা এটাই শুনলাম যে পুলিশের একটা মানে আমূল সংস্কার তারা চান। সব সুপ্রিম কোর্টের মানে বিচার বিভাগের যে একটা পৃথকীকরণ প্রয়োজন, অধস্তন আদালতগুলোকে যে নির্বাহী কর্তৃত্বের আওতায় মানে বাইরে আনা প্রয়োজন, এগুলো বাংলাদেশে প্রায় 2 দশকের আলোচনা। সেই সমস্ত কিছু থেকে তারা সরে আসার কারণে বিরোধী দল যে তাদেরকে অবিশ্বাস করছে সেটার একটা যৌক্তিক কারণ কিন্তু আছে।